আমাদের বাস্তবিক জীবনে দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা অনেক সময় শুনে থাকি FIR এই শব্দটিকে। তোমরা নিশ্চয়ই শুনেছ, যারা যারা শুনেছ অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। এই FIR কথাটা আমরা কিন্তু প্রত্যেকেই শুনেছি কোথাও না কোথাও থেকে, কিন্তু আমরা FIR বিষয়টা কি এই বিষয়টা খুব ভালো করে স্পষ্ট করে জানি না। সমস্ত মানুষের জন্য, শুধুমাত্র আমার ছাত্রছাত্রী নয়, প্রত্যেকটি মানুষের জন্য আজকের আমি FIR বলতে কি বোঝায়, FIR কখন করা হয়, FIR কি এবং FIR এবং GD এগুলো কি এবং FIR কিভাবে করতে হয়, কে FIR করতে পারে, এই সমস্ত প্রশ্নের উত্তর আমি একটা ছোট্ট ভিডিওর মধ্য দিয়ে তুলে ধরব। চলো এই FIR বলতে মূলত আমরা কি বুঝি সেটা বুঝে নেওয়ার চেষ্টা করি। FIR অর্থাৎ ফার্স্ট ইনফরমেশন কি রিপোর্ট, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ আমাদের কিন্তু একদম ফার্স্ট বলতে প্রথম যে তথ্য আমরা দায়ের করি, কোথায় দায়ের করতে হয়, কোনো নির্দিষ্ট পুলিশ স্টেশনে আমরা দায়ের করি। আচ্ছা, প্রথমে এই যে FIR কথাটা বলছি, এই FIRটা কি? আমরা GD নামও শুনেছি, জেনারেল ডায়েরি। যেটা জেনারেল ডায়েরি বলতে কি বোঝায়, ছোট্ট কথায় আমি তোমাদের বলে রাখি, যেটা মূলত আমরা যেরকম ডায়েরি লিখি না, দেখবে ডায়েরিতে প্রতিদিন সকাল 8টা থেকে লিখতে বসি, তারপরে আবার সন্ধ্যা 8টা পর্যন্ত যাবতীয় কী করেছি আমরা ডায়েরিতে লিখে থাকি। তেমন এই ডায়েরিতে আমরা কি করি, কিছু হারিয়ে গেছে, কিছু খোয়া গেছে, সাধারণ ছোটোখাটো বিষয়গুলো চুরি হয়ে গেছে, ছোটোখাটো বিষয়গুলো নিয়ে আমরা জেনারেল ডায়েরি করতে পারি, সেটা নিয়ে ডিটেলস আলোচনা করা যেতে পারে। কিন্তু আজকের বিষয় হচ্ছে FIR। FIRটা আমি কখন করব? যখন আমি কোনো গুরুতর অপরাধ দেখব, আমার সঙ্গে সংগঠিত হচ্ছে কোনো গুরুতর ফৌজদারি অপরাধ। কেন ফৌজদারি অপরাধ বলছি? দেওয়ানি অপরাধগুলো কাদের সাথে যুক্ত? জমি জমা সংক্রান্ত, কার জমি কতটা, কার জমি কি হয়েছে, জমি নিয়ে গণ্ডগোল সংক্রান্ত, সেগুলো হচ্ছে দেওয়ানি মামলা। আর ফৌজদারি মামলা হচ্ছে চুরি, ধর্ষণ, ডাকাতি, মারামারি, পিটিয়ে মেরে ফেলা বা অন্যান্য যে সমস্ত জমি সংক্রান্ত যে সমস্ত মামলা, সেগুলোকে বাদ দিয়ে যে সমস্ত মামলাগুলো বা যে সমস্ত ঘটনাগুলো ঘটে থাকে সেগুলোকে আমরা বলবো ফৌজদারি মামলা। সেগুলোকে আমরা কি বলছি? ফৌজদারি মামলা। এইবার এই ফৌজদারি মামলা আবার কোনোটা হচ্ছে অপরাধযোগ্য বা খুব গুরুতর অপরাধ এবং কোনোটা আছে গুরুতর অপরাধ নয়। সেখানে যখন গুরুতর অপরাধ ঘটে থাকে তখন আমরা মূলত FIR করতে যাই। এবার একটু আরো ডিটেলস একটু জেনে নেওয়া যাক, চলো দেখো এখানে কি বলছে, লক্ষ্য করো। ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট অর্থাৎ FIR বলছে সমাজ ব্যবস্থায় যখন কোনো অপরাধ সংগঠিত হয় তখন মানুষের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করে। কোথায় আমরা অভিযোগ দায়ের করি? একটা নির্দিষ্ট পুলিশ স্টেশনে দায়ের করি। অপরাধ যদি গুরুতর হয়, কগনিজেবল অপরাধ হয়, অপরাধ যদি কোনো গুরুতর অপরাধ হয়, তার জন্য আমরা কি করি? তার জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় অভিযোগ জানাতে হয়। অপরাধ যদি কগনিজেবল অফেন্স হয় তখন আমরা কি করব? অভিযোগটা থানায় জানাবো। যদি অপরাধ সিরিয়াস হয় বা গুরুতর হয়, সেটাকে আমরা ফৌজদারি অপরাধ হয়, তাহলে পুলিশ অফিসার অভিযোগের ভিত্তিতে অপরাধকে দমন করতে পারে অথবা অপরাধীকে গ্রেপ্তার করতে পারে। যদি অপরাধ গুরুতর হয় তাহলে পুলিশ যে অভিযোগ লেখেন তাকে FIR বলা হয়। আর অপরাধ যদি গুরুতর না হয় তখন তাহলে পুলিশ যে অভিযোগপত্র লেখেন তাকে বলা হয় NCR। খুব গুরুত্বপূর্ণ মনে রাখবে, নন কগনিজেবল রিপোর্ট বলা হয়। যদি অপরাধটা গুরুতর হয়, ধরো ধর্ষণের মতো অপরাধ, ধরো শ্লীলতাহানির মতো অপরাধ, হয়তো খুন করার মতো অপরাধ, এরকম যদি কগনিজেবল অপরাধ হয়, খুব গুরুতর অপরাধ হয়, তখন পুলিশ যে রিপোর্ট লেখে তাকে বলা হয় FIR, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলা হয়। আর অপরাধ গুরুতর না হলে তখন কি লেখা হয়? NCR, নন কগনিজেবল রিপোর্ট। ফৌজদারি মামলা দুটো কিন্তু ভাগ হয়ে যাচ্ছে।
লক্ষ্য করো কি বলছে, এফআইআর হলো গুরুতর অপরাধ সম্পর্কে পুলিশের কাছে নথিভুক্ত করা প্রাথমিক তথ্য যা পুলিশ অফিসার কর্তব্যে থাকাকালীন সময়ে লিপিবদ্ধ করেন। একদম প্রাথমিক তথ্য। কি কি গুরুতর অপরাধ বলতে কি বোঝায়? খুন, ধর্ষণ, অপহরণ, অ্যাসিড আক্রমণ, ধর্ষণের ফলে মৃত্যু, এই সমস্ত ঘটনাগুলো যদি ঘটে থাকে তখন পুলিশ এফআইআর দায়ের করা যায়। এছাড়াও অনেক বিষয়গুলো রয়েছে, সেগুলো আমরা একটু দেখে নিই। লক্ষ্য করো এফআইআর এর বৈশিষ্ট্য কি কি বলছে। দেখো এফআইআর বৈশিষ্ট্য কি কি বলছে। বলছে সিআরপিসির সেকশনের 154 বিধান অনুযায়ী এফআইআর এর কিছু কিছু বৈশিষ্ট্য রয়েছে। সেগুলো কি বলছে? এফআইআর তথ্যটি নির্দিষ্ট সময়ের মধ্যে হওয়া উচিত। নির্দিষ্ট এরকম নয় ঘটনাটা এক্ষুনি হলো তার 1 মাস 2 মাস পরে, এরকম নয়, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হওয়া উচিত। তথ্যটি সুনির্দিষ্ট দায়িত্বশীল হওয়া উচিত। কোনো গুজব অথবা গ্রাম্য গল্প বা লোকমুখে শোনা কোনো ঘটনা চলবে না। তারপরে বলছে এফআইআরটি অতি অবশ্যই থানার ভারপ্রাপ্ত অফিসারকে দিতে হবে। যে থানার ভারপ্রাপ্ত অফিসার আছে তাকে দিতে হবে, এবং এটি গুরুতর অপরাধ কগনিজেবল অফেন্সের সাথে সম্পর্কিত হতে হবে। গুরুতর অপরাধের সাথে সেটি সম্পর্কিত হতে হবে। এফআইআরটি লিখিত হওয়া উচিত বা মৌখিক, পরে হ্রাস করে লিখিত হতে হবে। অবশ্যই সেটা পরে কিন্তু লিখিত হতে হবে এটা। তারপরে বলছে যিনি অভিযোগ করেছেন তার স্বাক্ষর থাকবে। অভিযোগপত্রটি সরকার দ্বারা নির্দিষ্ট পুস্তকে নথিবদ্ধ করা থাকবে এবং অভিযোগকারীকে একটি নকল কপি দেওয়া হবে বিনা পয়সায়। কোনো রকম কোনো পয়সা নেওয়া হবে না, কিন্তু বিনা পয়সায় নকল কপি দেওয়া হবে। এবার একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখো, এই যে এফআইআর কে অভিযোগ দায়ের করতে পারে, এফআইআর এর যে অভিযোগ আমি দায়ের করব, কে দায়ের করতে পারে এই অভিযোগটা? বলছে অভিযোগকারীকে নিজে, যিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই ব্যক্তি বা তার পক্ষে কেউ এই অভিযোগ দায়ের করতে পারে। যে অভিযোগ করবে অর্থাৎ যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে নিজে অথবা তার পক্ষে কেউ এই এফআইআর করতে পারে। দ্বিতীয়ত বলছে অপরাধ সম্পর্কে অবগত যে কোনো ব্যক্তি, যিনি নিজে চাক্ষুষ করেছেন বা নিজে দেখেছেন, প্রত্যক্ষদর্শী যিনি দেখেছেন তিনি করতে পারবেন এফআইআরটা। দ্বিতীয়ত বলছে যে কোনো ব্যক্তি যিনি ঘটনাটি শুনেছে, তবে প্রত্যক্ষদর্শীকে এফআইআর দায়েরকারী হিসেবে উত্তম বলে মনে করা হয়। এফআইআর যে শুনেছে সেও করতে পারে, কিন্তু যে চোখে দেখেছে ঘটনাটা সে কিন্তু করলে সবথেকে ভালো হবে। তারপরে বলছে শ্রবণকারী ব্যক্তিকে অভিযোগপত্রে স্বাক্ষর করতে হবে এবং তাকে তথ্যের উৎস উল্লেখ করতে হবে, যাতে এটি দায়িত্ব জ্ঞানহীন বা গুজবে পরিণত না হয়। ওই শোনা গল্প শুনে আমি এফআইআর করছি এরকম যাতে না হয়, যাতে তার একটা নির্দিষ্ট তথ্য থাকে, নির্দিষ্ট সত্যতা থাকে, তার ভিত্তিতে যে শুনেছে সেও করতে পারবে। তারপরে বলছে অভিযুক্ত নিজেই অভিযোগ দায়ের করতে পারে। যে অভিযুক্ত সে নিজেই কিন্তু অভিযোগ দায়ের করতে পারে, যে অভিযুক্ত, ঠিক আছে, এটাও কিন্তু করতে পারে। অনেকে অনেক সময় দেখবে যে মূলত অনেক সময় কি হয়, আমি কাউকে খুন করেছি, আমি থানায় চলে গেলাম যে আমি খুন করেছি, আমি আত্মসমর্পণ করলাম, এটাও কিন্তু হতে পারে। তারপরে 5 নম্বর একদম শেষে কি বলছে? বলছে স্টেশন হাউস অফিসার নিজের জ্ঞানত বা তথ্যের ভিত্তিতে গুরুতর অপরাধের ক্ষেত্রে অভিযোগ দায়ের করতে পারে, তখন তিনি এফআইআর লিখতে পারবেন না। এই বিষয়গুলো কিন্তু আমাদের এফআইআর সম্পর্কে জেনে রাখা উচিত বলে আমি মনে করি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করবে এবং সবাইকে জানার সুযোগ করে দেবে। আর একটি কথা, পলিটিক্যাল একাডেমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এরকম আরও নতুন নতুন ভিডিও তোমরা পেতে পারো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবে।